সেদিন ললিতা খাতুনের বাড়ি থেকে ঠিকঠাকভাবে ফিরে এসেছিল সাদিক এবং কণিকা। সাদিক ভেবেছিল কণিকাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরবে। বাড়ির কাছে আসার পরই এক মহিলা তাদের দেখে নেয়। গ্রামের মানুষের চোখ বলে কথা, এক মুহূর্তের জন্য অশিক্ষিত মহিলাটি কোনো রকম বিবেক বিবেচনা না করে চেঁচামেচি শুরু করে। তার ধারণা সাদিক আর কণিকা অবৈধ সম্পর্কে জড়িত এবং কণিকা বাবা মায়ের অনুপস্থিতিতে নিজের প্রেমিককে নিয়ে অসামাজিক কাজকর্মে লিপ্ত ছিল। এরপর সেই অনেকগুলো মহিলা জড়ো করে সাদিক আর কণিকাকে ঘিরে ফেলে তারা। কণিকা খুবই ভয় পেয়েছিল। হুট করে এই গ্রামবাসীর এমন চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে সাদিকের বাহু আঁকড়ে ধরেছিল। ব্যাস, যা হওয়ার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই যেন জাহান্নাম হয়ে গেল চারিপাশ। অশিক্ষিত মহিলার মুখ থেকে ছুটে আসা সন্দেহের আগুন সেকেন্ডের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মহিলারা এগিয়ে এসে বেচারি কণিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে দিতে থাপ্পড় মারতেই থাকলো। কণিকাকে টেনে বের করে আনা হলো মানুষের ভিড়ের মাঝে। মেয়েটা হাঁটু পর্যন্ত কাঁপছে, মুখে দম আটকে আসছে। সে ফুপিয়ে উঠল, কণ্ঠ কাঁপিয়ে বলল, আপনারা ভুল ভাবতেছেন, আমি কিছু করিনি, আমরা কোনো খারাপ কাজ করিনি। কিন্তু তার কান্না যেন আরো আগুন ঢেলে দিল ভিড়ের মধ্যে। এক মহিলা তেতে বলল, চুপ কর বেলাসেরি, লজ্জা নেই তোর? মা বাপ বাড়ির বাইরে দেখা তুই প্রেমিক নিয়ে বাড়ির ভেতর অসামাজিক কাজ করস? আরেকজন বলল, এমন মেয়ে গ্রামে থাকতে দিলে আমাদের মেয়েরা কি বাঁচবো নাকি? অশ্রাব্য ভাষায় গালাগাল করতে করতে এক মহিলা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কণিকার চুল আঁকড়ে টান দিল। মেয়েটি চিৎকার করে কেঁপে উঠল। এরপর পরপরই কয়েকটা থাপ্পড় পড়লো তার গালে। মুখ থেকে কান্নার শব্দ বেরোলো, কিন্তু সেই কান্না থামাতে পারল না মানুষের ক্রোধ। সাদিক হতবিহ্বল হয়ে চিৎকার করল, থামুন, দয়া করে কেউ ওর গায়ে হাত দেবেন না, আমরা কিছুই করিনি, আমি শুধু ওকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। কিন্তু তার কথা যেন কারো কানে পৌঁছালো না। মুহূর্তেই কয়েকজন পুরুষ এসে সাদিককে ধরে ফেললো। বারবার হাত ঝাড়া দিতে চাইলো সে, তবুও ওরা তাকে চেনে নিয়ে গিয়ে সুপারি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দিল। কণিকা ছটফট করতে করতে চিৎকার করে উঠল, আপনারা বিশ্বাস করুন কাকি, আমি নির্দোষ, আল্লাহর কসম করছি আমরা কোনো ভুল করিনি, উনি শুধু আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিল। কিন্তু তার কণ্ঠ ডুবে গেল মানুষের তীব্র গালাগালি আর ঘৃণার শব্দে। কোনো সহানুভূতি নেই, কেবল ঘৃণা আর অন্ধ বিচারে। অবাক হলো সাদিক। একজন মহিলা সজোরে কণিকার কাঁধে ধাক্কা দিল, সে মাটিতে লুচিয়ে পড়ল। তখনই কয়েকজন একসাথে ঝাঁপিয়ে পড়ে তাকে লাথি মারতে লাগলো। মেয়েটি বুক চেপে ধরে কাঁদতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে হাসতে লাগলো, তবুও কণ্ঠরোধ ভরা কান্নার মাঝে বারবার বলতে থাকলো, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন, আল্লাহর কসম। সাদিক দড়ির ফাঁসে মরিয়া হয়ে ছটফট করছিল। চোখ দিয়ে রাগ আর অসহায়ত অশ্রু বেরিয়ে আসছে। কাশ্মীর কালেও এমন কিছু ভাবেনি সে। কিন্তু কণিকাকে পেটাতে দেখে বুক চিরে আসলো তার, গলা ফাটিয়ে চেঁচে উঠল, ওকে মারবেন না, দয়া করে মারবেন না ওকে, আমি আপনাদের পায়ে ধরছি, ও নির্দোষ। কিন্তু ততক্ষণে চারপাশে মানুষ নিষ্ঠুর আর কথার বিষে পুরো পরিবেশ হাহাকারে ভরে গেছে। গ্রামে চেনা উঠোন, চেনা মুখ সবই হঠাৎ করে রূপ নিল হিংস্রতায়। কোনো সত্য, কোনো অস্বীকার, কোনো শপথ তাদের কাছে আর কোনো মূল্য রাখলো না। আধুনিক যুগে বসবাস করেও আজ আমরা এমন এক সমীকরণের ধাঁধায় পড়েছি যা থেকে বাঁচা মুশকিল। এই যুগে মানুষ মঙ্গল গ্রহে কলোনি বসানোর স্বপ্ন দেখছে। প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী মুহূর্তে একে অপরের কাছে পৌঁছে যাচ্ছে। আইন শৃঙ্খলার শক্ত কাঠামো তৈরি হয়েছে, সেখানে আজও কোনো কোনো গ্রাম যেন ঘোর অন্ধকারে আটকে আছে। সাদিক আর কণিকাকে ঘিরে দাঁড়ানো সেই মুখগুলো তো আলো নেই, সেই সামান্যতম মানবিক বোধও নেই। এ যেন সময় থেমে গেছে এক ভয়ানক পশ্চাত্তাপতায়। মানুষগুলো গায়ের জোরে, গালির তেজে আর সংখ্যার অহংকারে নিজেদের আইন বানিয়ে নিয়েছে। এইসব কি মোটেই কাম্য? কণিকা মাটিতে পড়ে আছে, শরীরটা ব্যথায় কুঁকড়ে আছে। আজকের পৃথিবীতেও প্রাচীনকালের মতন সামান্য ছেলে মেয়েকে একসাথে হাঁটতে দেখে গ্রামের মানুষের চোখ জ্বলে। অমানবিক রোষের শিকার
কণিকা যদিও আজ শহরে থাকতো তবে কি এসব হতো? উল্টো শহরে সবাই নিজের মতো চলে, অথচ আজ এখানে কণিকার কান্না, তার শপথ, তার নির্দোষতা সবই চাপা পড়ে গেল ভিড়ের গর্জনের নেচায়। সাদিক বাধা পড়ে দাঁড়িয়ে আছে, অসহায়তা চোখ ছলছল করছে। সেও তো এই যুগের তরুণ, সে জানে শিক্ষার আলো কাকে বলে, জানে নারী পুরুষের বন্ধুত্ব মানেই সম্পর্ক নয়। অথচ গ্রামের এই অন্ধচোখ সমাজে তার সমস্ত শিক্ষাই যেন মিথ্যে হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠদের হাতে আইন চলে গেল, যুক্তি আর সত্যি কেবল তুচ্ছ হয়ে যায়। আজ সাদিক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের প্রেয়সীকে এভাবে যন্ত্রণা পেতে দেখে। এ এক ভয়ঙ্কর বৈপরীত্য। পৃথিবী যত এগিয়ে যাক, মানুষের ভেতরে অশিক্ষা, ভয় আর সন্দেহ যদি না বদলায়, তবে কোনো আধুনিকতা তার মূল্য পায় না। এই ভিড়ের কাছে আজও নারী মানে লজ্জার পাত্র, আর ছেলে মেয়ে একসাথে দাঁড়ালে মানে পাপ। সাদিকের বুক ফেটে যাচ্ছিল এই উপলব্ধি যে সমাজ এখনো মেয়েকে গালাগালি দিয়ে, চুল টেনে দড়ি বেঁধে বিচার করে, যে সেই সমাজ আসলে আধুনিকতার মুখোশে আড়লে আদিম নিষ্ঠুরতাকে বাঁচিয়ে রেখেছে। কণিকাও ভেতরে ভেতরে এই নির্মম শিক্ষা পাচ্ছিল। যতই যুগ এগুক না কেন, গ্রামের অমানবিকতা, কুসংস্কার আর সন্দেহের আগুন এখনো তার অস্তিত্বকে ছাই করে দিতে পারে। তারপর সেই ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হলো পুরো গ্রামবাসী। 1 ঘন্টার মধ্যে কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দিল কণিকা আর সাদিককে। তারপর তারা জানালো তাদের দুজনের জন্য আজ থেকে এই গ্রাম নিষিদ্ধ। কণিকার বাবা মায়ের অনুমতি না নিয়েই, কাউকেই কোনো কিছু না জানিয়ে গ্রামের এই লোকগুলো সাদিক আর কণিকাকে গ্রাম থেকেই চিরতরে বের করে দিল। সালমা বেগম জগে পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু সিঁড়ির কাছে এসে থমকে গেলেন তিনি। হতবাক হয়ে দেখলেন সিঁড়ির ধারে ধারা পড়ে আছে, নিথর হয়ে। ফোনটা হাত থেকে ছিটকে একটু দূরে দাঁড়িয়ে গড়িয়ে গেছে। মুখের রং নেই, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে, বুক উঠানামা করছে তীব্র কাঁপুনি নিয়ে। অচেতন হয়ে যাওয়া আগে শরীরটা পুরোটা কেঁপে উঠেছিল। সালমা বেগমের চোখ প্রথমে পড়ল ধারার ফ্যাকাশে মুখ, তারপর ভেজা চোখে। বুকের ভেতরটা হু হু করে উঠল তার। হাঁক ছাড়লেন ঘর ভর্তি শ্বাসরুদ্ধ কঞ্চে। হাই আল্লাহ, ধারামা কে আসো? শ্রাবণ কই তুই? তাড়াতাড়ি আয় রে কেউ। এক মুহূর্তে বাড়ি জুড়ে হাহাকার ছড়িয়ে পড়ল। ছুটে এলেন সামিউল শেখ। এক ঝলকে সিঁড়ির ধারে পড়ে থাকা ধারাকে দেখে আঁতকে উঠলেন তিনি। সালমা বেগম কাপা হাতে মাথাটা কোলে তুলে নিলেন, কণ্ঠ ভেঙে যাচ্ছে আতঙ্কে। ধারামা চোখ খোল মা, কি হয়েছে তোর রে? কিন্তু ধারা নিশ্চুপ, নিঃশ্বাস আছে খুবই ক্ষীণ। ফোনটা তুলে দেখতেই সালমা বেগমের কপাল কুঁচকে গেল। লাইনে তখনও ওপাশ থেকে ক্ষীণ চেঁচামেচি ভেসে আসছিল। সালমা বেগম তাড়াতাড়ি কল কেটে দিলেন। শ্রাবণ ল্যাপটপ নিয়ে বসেছিল। হুট করেই মায়ের এমন চেঁচামেচিতে সে দৌড়ে বের হয়ে এলো। সিঁড়ির ধারে গাছে এসে ধারাকে ওভাবে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল। রীতিমতো ছিটকে গিয়ে ধারাকে নিজের কোলে তুলে নিল শ্রাবণ। শ্রাবণের চোখ মুহূর্তেই ভরে গেল আতঙ্কে। কোলের ভিতর নিথর ধারার মাথাটা নেমে এলো তার বুকে। শ্বাস প্রশ্বাস ক্ষীণ, ছোট ফ্যাকাশে, চোখ দুটো একদম বন্ধ। বুকের ভেতরটা হু হু করে উঠল। শ্রাবণের এত দৃঢ়, এত শক্ত এই মানুষটা হঠাৎ করেই এক মুহূর্তে যেন অসহায় হয়ে পড়ল। কণ্ঠটা ফেটে যাচ্ছিল তাড়াহুড়ে। সে অস্থির হয়ে বলল, ধারা, ধারা চোখ খোলো, শোনো আমার কথা, শুনতে পাচ্ছ? কথা বলো প্লিজ ধারা। সালমা বেগমের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে শ্রাবণ অস্থির হয়ে বলতে থাকলো, মা কি হয়েছে ওর? অজ্ঞান হলো কি করে? কি হয়েছে? সালমা বেগম নিজেও কাঁপছিলেন, কিন্তু ছেলের এমন অসহায় অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। বিভ্রান্তিতে পড়েছেন তিনি। মাথা নেড়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, জানি না রে, তুই ওকে ঘরে নিয়ে যা, আমি পানি নিয়ে আসছি। শ্রাবণের বাবা, দ্রুত ডাক্তারকে কল করে আসতে বলো। সামিউল শেখ দেরি না করে ফোন হাতে নিয়ে কল করলেন। সালমা বেগমও দ্রুত নিচে গেলেন পানি আনতে। আতঙ্কে শ্রাবণের হাত কাঁপতে লাগলো। কপালে বারবার হাত বুলিয়ে দিল অস্থিরভাবে। চুল সরিয়ে দিল কানের পাশ থেকে। চোখে অঝোর ধারা, গলায় চিৎকার আটকে যাচ্ছে, তবুও মরিয়া স্বরে চেঁচিয়ে ডাকলো, কি হচ্ছে ধারা? চোখ খোলো প্লিজ। ধারার এমন নিথর দেহ দেখে
শ্রাবণ আর কোনো কথা বলল না। মেয়েটা শরীরটাকে কোলে নিয়ে বজ্রপাতের মতো দ্রুত ঘরে নিয়ে এলো, বিছানা আলতো করে শুয়ে দিয়ে নিজেও পাশে বসলো। ধারার ক্ষীণ নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। শুকনো চোখ গিলে বারবার ধারার কপালে হাত বুলি দিতে থাকলো শ্রাবণ। একটুখানি ধারার জ্ঞান ফেরানোর প্রয়াস। হুট করে কি হলো মেয়েটা? একটু আগে তো ঠিক ছিল। এসব ভাবনার মধ্যে শ্রাবণ ততক্ষণে একেবারে ভেঙে পড়েছে। পাশে বসে অস্থির ভাবে বারবার ডাকতেই থাকলো। ধারা প্লিজ, তুমি চোখ খোলো। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। ঠিক তখনই ডাক্তার দ্রুত ভেতরে এলেন। পেছনে সামিউল শেখ হন্তদন্ত হয়ে ছুটছেন। ডক্টরের স্টেথোস্কোপ গলায় ঝুলে হাতে ছোট্ট ব্যাগ। শ্রাবণ কোনো কথা না শুনে আতঙ্কিত কণ্ঠে অনুনয় করলেন। ডক্টর প্লিজ, ওকে দেখে বলুন না কি হয়েছে ওর। একদম হুঁশ আসছে না, নিঃশ্বাসটা কেমন যেন লাগছে। ও কিন্তু একটু আগে ঠিক ছিল, হুট করে কি হলো কে জানে। ডক্টর শান্ত কিন্তু দ্রুত হাতে ধারার পালস চেক করলেন, চোখের পাতা টেনে দেখলেন। তারপর কিছুক্ষণ সময় নিয়ে গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। আশ্বস্ত করা ভঙ্গিতে বললেন, মিস্টার শেখ, ভয় পাওয়ার কিছু নেই। প্যানিক অ্যাটাক হয়েছে ওনার। মানে এমন কিছু শুনেছে বা হঠাৎ করে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা মানসিকভাবে অনেক বড় একটা আঘাত দিয়েছে ওনাকে, তাই সাময়িকভাবে শরীর দুর্বল হয়ে পড়েছে। শ্রাবণ হাঁপ ছেড়ে বসলেও ভয় পুরোপুরি কাটলো না। সাইমুল শেখ আতঙ্কিত মুখে ডক্টরকে আরেকবার জিজ্ঞেস করলেন, মানে এখন কি বিপদমুক্ত? ও কি ঠিক হয়ে যাবে? ডক্টর হালকা আশ্বাসের স্বরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, খুব একটা চিন্তার কারণ নেই, তবে ওনাকে এখন বিশ্রামে রাখতে হবে। বেশি ভিড় করবেন না, ওনাকে শান্ত একটা পরিস্থিতিতে রাখেন। ওনার হুঁশ আসবে ধীরে ধীরে। সালমা বেগম একজন মা মনে মনে ভেবেই নিলেন মেয়েটা খাওয়া দাওয়া ঠিকমতো করছে না। ডাইনিং টেবিলেও খুব একটা খাবার তিনি ধারাকে খেতে দেখেন না। সাথে সাথে মাতৃসুলভ মনটা অস্থির হলো তার। শ্রাবণের ফোনটা বেডসাইড টেবিলে রেখে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালেন। সামিল শেখও এবার ডক্টরকে বিদায় দিতে গেলেন। পুরো ঘর ফাঁকা হলো। শ্রাবণ এইবার দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে কিছুটা সময় নিঃশ্বাস নিল। তারপর আস্তে করে মাথা নামিয়ে আবারও ধারার কপালে চুমু খেল। অচেতন মেয়েটার আঙুলগুলো নিজের হাতের মুঠোয় চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি আমার সাথে কিছু শেয়ার করনি ধারা। কেমন চললে তুমি? কি না তো ভয় পেয়েছো যে আমাকে কিছু না জানিয়ে? মেয়ে তুমি বড্ড খারাপ। দাঁড়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো শ্রাবণ। এখনো চোখ খুলছে না কেন কে জানে। ভয়ে হাত পা অসাড় হয়ে গেল তার। মিনিট 10 পর হঠাৎই ধারার চোখের পাতাগুলো হালকা কেঁপে উঠল। ভ্রু কুঁচকে একবার নিঃশ্বাস নিল গভীরভাবে, তারপর ধীরে ধীরে ভারী চোখ দুটি খুলল সে। শ্রাবণ যেভাবে ওর হাত চেপে ধরে বসেছিল সেভাবেই ঝুঁকে পড়লো আরো কাছে। অস্থির গলায় দ্রুত বলে উঠল, ধারা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমাকে? দারা প্রথমে সবকিছু ঝাপসা দেখছিল, তারপর অস্পষ্ট কেবল অনুভব করলো কপালে কারো উষ্ণ হাত, আঙুলের ভেতর ভরসার এক চাপ। ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হলো, আর সেই প্রথম যেই মুখটা চোখে পড়লো তা শ্রাবণের। চোখ নামিয়ে নিতে চাইলো ধারা, কিন্তু শরীরটা দুর্বল হয়ে পড়ায় কেবল চোখের ভেতরে কষ্টের ছায়া ফুটে উঠল। শুকনো ছোট নাড়ল, কাঁপতে কাঁপতে গলাটা ভারী হয়ে এলো। তবুও ফিসফিস করে কিছু একটা বলতে চাইলো। তার আগে শ্রাবণের অভিমানী কণ্ঠটা বেজায় কঠোর হয়ে বলল, চোখ খুলতে এত দেরি করলে কেন ধারা? আমার হৃদয়টা কেড়ে নিয়ে শান্তি হয়নি, এবার প্রাণটা কেড়ে নিতে চাইছো? আমার ঋণী করে রেখো না, তোমার পাওনা ভালোবাসাগুলো শোধ করা বাকি। দাঁড়া ক্লান্ত চোখে তাকালো এলোমেলো হয়ে অস্থিরতা ডুবন্ত মানুষটার দিকে। বুকের মধ্যে কালবৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে গেল। নির্ভার হাওয়া ডান হাতটা একটু উঠিয়ে ছুঁয়ে দিল শ্রাবণের গালের কাছটায়। শ্রাবণ কাতর চোখে তাকাতে হাত খোলা চোখ জোড়া নিমিষে বন্ধ করলো ধারা। শ্রাবণ হতচকিত হয়ে গেল, তার চোখ দুটো ভরে উঠল আরো বেশি উৎকণ্ঠায়। সে দ্রুত ওর মুখের দিকে ঝুঁকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, চোখ খোলো, একদম বন্ধ করবে না, তাকো আমার দিকে। কি হচ্ছিল তোমার? এমন করে অজ্ঞান হলে কেন? ধারা এবার তাকালো, আধ খোলা চোখে তাকিয়ে ছোট কামড়ে কান্না আটকালো। অস্ফুট স্বরে বলে উঠল, ওরা কণিকাকে মেরে ফেলেছে শেখ সাহেব।
আমার দোষে ওর জীবনটা শেষ। শ্রাবণ বুঝলো না, বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে তাকালো। ধারা চোখ বন্ধ করে ফেললো। এবার বুকটা কেঁপে উঠলো তার। মনে হলো কান্না আসছে, ছোঁচ কাঁপলো, কিন্তু বলার কোনো শক্তি যেন হারিয়ে ফেললো। মেয়েটা শুধু কাঁপা কাঁপা কঞ্চে একটাই বাক্য বের হলো। সাদিক ভাই আর কণিকাকে গ্রামের সবাই ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। শ্রাবণের বুক কেঁপে উঠল বজ্রপাতের মতন। সে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড। বুকটা যেন জমে গেল মুহূর্তে। স্থির চোখের দিকে হয়ে নিথর রইল দৃষ্টিটা। ধারা যে কি বলল তা গুছিয়ে বোঝার শক্তি যেন হারিয়ে ফেলল সে। মাথার ভেতর শব্দগুলো প্রতিধ্বনির মতো বাজতে থাকলো। ঠিক তখনই ধারা বুক কেঁপে উঠল প্রবল ঝড়ে। সে আর সামলাতে পারল না নিজেকে। হঠাৎ করে ফুঁপিয়ে উঠল কান্নার শব্দে। ঘরটা ভারী হয়ে গেল। মুহূর্তে সে ভেঙে চড়ে অনেক জোর জোরে কাঁদতে লাগলো। বুক চেপে মুখে হাত দিয়ে নিজের ভাগ্যের সমস্ত তিক্ত পরিহাস ভেঙে আসতে একসাথে। শ্রাবণ তাকিয়ে রইল স্তব্ধ দৃষ্টিতে, কিন্তু এক মুহূর্তের বেশি স্থির থাকতে পারল না। এমন অসহায় কান্না, তাও আবার প্রিয়তমার, এমন আহাজারি সহ্য করা যায় না তার পক্ষে। সে তড়িঘড়ি করে সামনে ঝুঁকে পড়ল। কাঁপতে থাকা মেয়েটার শরীরটাকে শক্ত করে নিজের বুকে চেনে নিল। শান্ত হও ধারা, প্লিজ শান্ত হও। দাঁড়ার গলায় কান্নার শব্দ। তার বুকে চাপ পড়ল। শ্রাবণ দুহাত দিয়ে ওকে আঁকড়ে ধরে রাখলো। মাথার চুলগুলো বুলিয়ে দিতে থাকলো অবিরাম। নিজের বুকের ভেতরটা কেমন তীব্র যন্ত্রণায় মোচড় দিতে লাগলো, তবুও সে আঁকড়ে রাখলো শক্ত করে। সে তো নিচেও যেন ভেতরে থেকে ভেঙে পড়েছিল। ধারার প্রতিটি কান্নার শব্দ তার বুকের ভেতর শিকল দিয়ে পেটাচ্ছিল। এতটা অসহায়, এতটা ভেঙে যেতে এভাবে আগে কখনো দেখেনি ধারাকে। সে দু হাত দিয়ে শক্ত করে বুকে চেপে ধরল মেয়েটিকে। ধারাও এমনভাবে আঁকড়ে ধরল যেন এই বুকই এখন তার একমাত্র আশ্রয়। শ্রাবণের আঙুলগুলো কাঁপছিল, তবুও চুলগুলো সরিয়ে কপাল জুড়ে দিতে লাগলো হাত। গলা কেঁপে উঠল শ্রাবণের। ধারা প্লিজ থেমো না, কান্না করো, সব কান্না বের করে দাও, কিন্তু একা বোঝা বইবে না তুমি। আমি আছি তোমার জন্য। ধারা বুক হু হু করে উঠেছিল তার অশ্রু। শ্রাবণের বুক ভিজিয়ে দিচ্ছিল শার্টটা। অস্পষ্ট স্বরে হাহাকার করে সে বলে উঠল, আমি খারাপ শেখ সাহেব, আমার জন্যই কণিকা শেষ হয়ে গেল। আমার কথা না শুনলে ওরা হয়তো বাঁচতো। আমার আমার দোষেই সব হলো। শ্রাবণের ভেতরটা ফেটে যাচ্ছিল। সে এক হাত দিয়ে ধারার মুখ শক্ত করে চেপে ধরল আলতো করে, যেন এই শব্দ আর না বেরোয়। চোখের কোণ ভিজে উঠল তারও, কণ্ঠ কাঁপা। সে গলা নামিয়ে বলল, একবার আমার চোখের দিকে তাকাও। তুমি দায়ী নও ধারা, তুমি বোঝো না পৃথিবীর নিষ্ঠুরতায়, সমাজের নির্মমতা ওটাই কেড়ে নিয়েছে কণিকাকে। তুমি কিচ্ছু করনি, তুমি পারতে নও আটকাতে। দোষ তোমার না, দোষ এই দুনিয়ার। ধারা আবারও কেঁপে উঠল তীব্র কান্নায়। বুক ভাসিয়ে দিল শ্রাবণ। এবার তার মুখটা নিজের বুকের ভেতর আরো গভীরে চেপে ধরল, যেন বাইরের পৃথিবী থেকে তাকে আড়াল করে রাখে। কিছুক্ষণের মধ্যেই এক গ্লাস গরম দুধ আর কাজু বাদাম নিয়ে হাজির হলেন সালমা বেগম। তার ধারণা ধারার গায়ে কোনো শক্তি নেই, তাই সেইভাবে অজ্ঞান হয়েছে। শ্রাবণও খুশি হলো মায়ের এমন কাজে। আসলে মেয়েটা কিচ্ছু খায় না। ধারাকে ধীরে সুস্থে শোয়া থেকে উঠে বসালো শ্রাবণ। সালমা বেগম ধারার পাশে বসে চুলখোপা করে বেঁধে দিলেন মাথায় হাত বুলিয়ে। কাজু বাদামের বাটিটা হাতে দিয়ে বললেন, বাটি যেন একদম ফাঁকা পাই। সব বাদাম যদি না খেয়েছিস তুই, আমি কিন্তু ভুলে যাব তুই আমার বৌমা। আমার মার খাসনি তো। শ্রাবণ ফিক করে হেসে উঠল সালমা বেগমের এই শাসন দেখে। ধারা চোখে পানি নিয়ে হেসে বাদাম খেতে শুরু করলো। দুধ দেখে কিছুটা মুখ কুচকে তাকালো সালমা বেগম। চোখ রাঙিয়ে খেতে বললেন। শ্রাবণও সায় দেয়। সালমা বেগম এবার ছেলের দিকে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? শ্রাবণ ধীরে সুস্থে সবটা খুলে বলে সালমা বেগমকে। ধারার মুখটায় আধার নেমে আসে। সবকিছু শুনে স্তব্ধ হন ভদ্র মহিলা। আজকাল এমন উদ্ভট ঘটনা ঘটে নাকি? এই দশকে এসে যদি এমন ঘটনা শুনতে হয়, তবে কিসের আধুনিকতা? গ্রামের এত উন্নয়ন করে যদি মানুষের দৃষ্টি আর মানসিকতা, মন মানসিকতা উন্নতই না হয়,
তবে সবই বৃথা। ধারা খেতে খেতে ফুপিয়ে বলল, না জানি ওরা কোথায় গেছে। সাদিক ভাইয়া কণিকাকে নিয়ে যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নেই। আর ছোট মা, চাচা সবাই কি করছে? ওনারাও কি কণিকাকে ভুল বুঝেছে? একবারও কি খোঁজার চেষ্টা করেনি? সালমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, চেয়ে রইলেন ধারার দিকে। মেয়েটার চোখ ভেজা, হাতের কাজু বাদাম খেতে খেতেও তার গলাটা আটকে যাচ্ছে। তিনি আলতো করে ওর মাথায় হাত রেখে বললেন, মা, সমাজের অন্যায় এত সহজে ভাঙা যায় না, কিন্তু মনে রাখিস সত্য আর ভালোবাসার শক্তি কোনোদিন হারায় না। তোদের কথা শুনে যা মনে হলো, সাদিক ছেলেটা খারাপ নয়, আর কণিকাও নিশ্চয়ই একা হয়নি। রিজিকের মালিক ওপরওয়ালা, আল্লাহ ওদের জন্য পথ বের করে দিবেন। শ্রাবণ ছোঁচ কামড়ে বসেছিল। মায়ের কথাগুলো শুনে তার নিজের ভেতরটাও ক্ষোভে জ্বলছে, কিন্তু ধারার সামনে সে কিছু বলল না, বরং গ্লাসটা হাতে নিয়ে আলতো করে স্বরে বলল, আরেক চুমুক খাও ধারা, শরীরটা শক্ত না হলে তুমি ভেঙে পড়বে। ধারা দুধটা একটু গিলেই নিল, চোখে চলচল করা পানি জমে আছে। সে নিচু স্বরে আবারও বলল, কেউ যদি খোঁজ না নেয়, যদি সত্যি সবাই মুখ ফিরিয়ে নেয়, তাহলে তো ওরা একেবারেই শেষ হয়ে গেল শেখ সাহেব। শ্রাবণ ওর হাত নিজের হাতে তুলে নিল দৃঢ়ভাবে। কণ্ঠটা ভারী হয়ে গেল তার। শেষ বলে কিছু নেই ধারা, আমি খুঁজে বের করব। যেখানে থাকুক, যেভাবে থাকুক, সাদিকার কণিকাকে আমি খুঁজে বের করব। আর যদি কেউ ভুল বুঝেও থাকে, আমি প্রমাণ করে দেবো ওরা নির্দোষ। তোমাকে আর এই অপরাধ বোধে পড়তে দেব না, ঠিক আছে? আর চিন্তা করো না। ধারা চোখ ছলছল করে উঠল, কিন্তু এবার তার ভেতরটা একটু শক্ত হলো। মাথা নাড়লো আস্তে করে। সালমা বেগম একদিকে তাকিয়ে নিজের অশ্রু গোপন করলেন। তিনি জানালেন, ছেলে আজ সত্যি বদলে গেছে, কিন্তু শুধু ধারার জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো দৃঢ়তায়ও। একটু পরে আবার ফিক করেই হাসলেন সালমা বেগম। শ্রাবণ আর ধারা দুজনে বিভ্রান্ত হয়ে তাকালো মায়ের দিকে। শ্রাবণ ফিকুচকে জিজ্ঞেস করলো, হাসছো কেন মা? সালমা বেগম ঠোঁট ভিজে মুচকি হেসে তাকালেন নিজের ছেলের দিকে। ছোটে চেপে টেনে চেনে বললেন, কে যেন কার হাঁটুর বয়সী, কে যেন কাকে মেনে নেবে না কখনো, আরও কি কি যেন বলেছিল। ও হ্যাঁ, ধারাকে অন্যত্র বিয়ে দিয়ে দিলেও কারো কিছু যায় আসে না। এসব কে বলেছিল শ্রাবণ? আমি ঠিক মনে করতে পারছি না। দুধ খাচ্ছিল ধারা, অথচ মুখে কিছু না থাকা সত্ত্বেও বিষম খেল শ্রাবণ। এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে লুকোনোর জায়গা খুঁজলো। কাশতে কাশতে হতবিহ্বল ধারা কেউ এক পলক দেখে নিল। সালমা বেগম হাসতে হাসতে ফাঁকা গ্লাসটা নিয়ে ধারাকে বাদাম খেতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। শ্রাবণের রাগ হলো, এখানে তারই বাদ কি দোষ? কে এখন তার স্বয়ং মাকে বোঝাবে যে মেয়েটা তাকে জাদুটোনাই করেছে? নইলে সত্যি মেনে নিত না। যদি না প্রণয়ের অদৃশ্য বন্ধনে বদ্ধ না হতো, তবে আসলেই মেনে নিত না। সব এই মেয়েটার দোষ। রাগ ছেড়ে ফেলার জায়গা পেল না শ্রাবণ। পাশে বড় বড় চোখ করে তাকানো ধারার দিকে তাকে ফুস করে শ্বাস পেয়ে থমকে বলল, সব তোমার দোষ, বেয়াদব মেয়ে। না জেনে আর কতদিন এইভাবে খেপাবে আমায়? তাড়াতাড়ি বাদাম খাওয়া শেষ করো। ইচ্ছে মতো ধমক দিয়ে ধুমধাম করে বারান্দায় চলে গেল শ্রাবণ। ধারা চোখ পিটপিট করে একবার দরজার দিকে তো একবার শ্রাবণের গমন পথে তাকিয়ে থাকে। সবকিছু মাথার উপর দিয়ে গেল, তার কিছুই বুঝলো না। এই লোকটা আদুরে ভঙ্গিতে এখন কথা বলছিল, আবার ধমকালো কেন? নিজের দোষটা খুঁজে পেল না বেচারি মেয়েটা। দুটো কাজু বাদাম হাতের মুঠোয় রেখে বাটিতে থাকা সব বাদামগুলো শেষ করলো। তারপর ধীরে সুস্থে বিছানা থেকে উঠে বারান্দায় উক্কি মেরে দেখলো শ্রাবণ রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে, হাতে ফোনটা নিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। ধারা এগিয়ে গেল, শ্রাবণ লক্ষ্য করলো, কিছু বলল না। ধারা এবার একদম কাছে এসে বাদাম দুটো শ্রাবণের দিকে এগিয়ে দিয়ে বলল, এই দুটো আপনি খান। শ্রাবণের চোখ সুর হয়ে এলো। আবারও চাপা স্বরে থামুক দিল মেয়েটাকে। নিজে খাও, নির্বোধ। শরীরে এক ফোঁটা শক্তি নেই, টোকা দিলে চিৎপটাং হয়ে যাও। আর এসটা আমাকে বাদাম খাওয়াতে? তুলার মতো শরীর নিয়ে ঘোরাফেরা করো, ফু দিলে তো উড়ে উড়ে বাংলাদেশে বর্ডার পার করে ইন্ডিয়া পৌঁছাবে। ধারা ছোচ উচালো। কি হয়েছে লোকটার? গিরগিটির মতো রূপ বদলাচ্ছে। মিনমিন করে অভিমানী কণ্ঠে বলল ধারা,
আপনি আমার সাথে এমন কেন করছেন? তখন থেকে বকাবকি করছেন। কি করেছি আমি? শ্রাবণ হাতের ফোনটা এবার পকেটে ঢোকালো, দৃঢ় কণ্ঠে বলল, কি করনি সেটা বলো। সবই তো করছো, সব তোমার দোষ। একটু থেমে শ্রাবণ ফোঁস করে শ্বাস ফেল। একটানে ধারাকে নিজের কাছে এনে তর্জনী তুলে হুমকি রূপ বলে উঠল, কান খুলে শোনো, তোমার প্রাণপ্রিয় শাশুড়িকে বলে দেবে আমায় যেন আর খোটা না দেয়। আমার বউ, আমি যখন খুশি মানব, যখন খুশি মানব না। আগে মানেনি, এখন মেনেছে, ভবিষ্যতে মানব। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে যদি তোমার শাশুড়ি আমায় আবারও পুচিয়েছে বা খেপিয়েছে, কথা শুনিয়েছে, ফর দ্য গডস সেক আমি আমার বউ নিয়ে শহর ছেড়ে চলে যাব। কথা বুঝছো? ধারা চোখ পিটপিট করে তাকালো, কিন্তু শ্রাবণের রাগান্বিত কণ্ঠস্বরে দ্রুত গতিতে মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে। শ্রাবণ নিজের সব কথাগুলো উগলে দিয়ে কিছুটা শান্ত হলো, নরম হয়ে ধারার কপালে আঙুল ছুঁয়ে বলল, মাথায় ব্যথা পেয়েছো নাকি? ধারা দুদিকে মাথা নেড়ে না বোঝালো। শ্রাবণ এবার দীর্ঘশ্বাস ফেলে ধারার মুখটা ধরে নরম হয়ে বলল, তুমি চিন্তা করো না, সাদিককে তো চেনোই, ও কখনো কণিকাকে খারাপ রাখবে না। নিশ্চয় ওরা যেখানেই আছে ভালো আছে। আর আমি তবু ওদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি। গ্রামে লোক পাঠিয়ে দেব। একদম চিন্তা করবে না। শ্রাবণের কথা শুনছে ধারা। বরাবরই স্বামীর কাছে বাধ্য মেয়ে সে, তাই আর দুশ্চিন্তা করেনি সাদিক বা কণিকাকে নিয়ে। শ্রাবণ শেখ যখন কথা দিয়েছে যে তাদের খুঁজে বের করে আনবে, তখন সেটাই হবে। শুধু শুধু অযথা দুশ্চিন্তা করবে না ধারা। তাই সে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণের পাশে রেলিংয়ে হাত রেখে নিজেও দাঁড়ালো। শ্রাবণ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে ধারার দিকে তাকালো এক পলক। সে মোটেই এই বিষয়ে অবিশ্বাস করতে পারবে না যে সে পুরোপুরি ধারাতে মত্ত হয়ে গেছে, দুর্বল হয়েছে প্রবলভাবে। এক কথায় ধারা তার প্রয়োজন এবং প্রিয়জন, এমন এক প্রয়োজন যা অক্সিজেনের মতো কাজ করে, বেঁচে থাকার অজুহাত দেয়। আর এমন এক প্রিয়জন যে কিনা সারাটা জীবন সঙ্গিনী হয়ে পাশে থাকবে, ভালোবাসবে, ব্যাস এইটুকুই। আর কিছু চাওয়া নেই শ্রাবণের। মানুষ মন পরিবর্তনশীল, কিছু ক্ষেত্রে লোভী মনটা নীতি থেকে সরিয়ে নিয়ে আসে সত্তাকে, বায়না ধরে, অনেক ধরে চাওয়া পাওয়া। যেমন এই মুহূর্তে শ্রাবণ ভেবেছিল তার আর কিছুই চাওয়া পাওয়া নেই, অথচ সহসা তার ব্যাকুল মনটা অবাধ্য হলো এই তারা ভরা রাতে, সুন্দর রাতে আকাশের নিচে দাঁড়িয়ে রূপার থালার ন্যায় চারটা উপভোগ করা, পাশাপাশি প্রিয়তমা শৈলাব কঞ্চে গান শুনতে ভীষণ উদ্গ্রীব হলো। মনের চাওয়া পাওয়া কখনো লুকোতে পারে না শ্রাবণ। তাই সে এক পলক ধারার ক্লান্ত মুখশ্রী দেখে সম্মানের সাথে ডেকে উঠল নরম সুরে। মিসেস শেখ, সম্বোধনটা খুবই আকর্ষণীয় ধারার জন্য। যখনই শুনে, যতবারই শোনে, তখনই চমকে যায়, ততবারই শিহরিত হয়। এবারও হলো। এরপর মাথা নামিয়ে একটুখানি দৃষ্টি ফেলে সাড়া দিল। হুম। এই স্নিগ্ধ রজনীতে আলোকিত তারাময় আকাশের নিচে দাঁড়িয়ে নিজের সহধর্মণীর মিনিমুখ গলায় খুব জোর একটা গান শুনতে পারলে অস্থির মনটা শান্ত হতো। বিশাল এক বাক্য শ্রাবণ তার ছোট্ট আবদার তুলে ধরল ধারার সম্মুখে। নীরবে তার কথার ভেতরে থাকা শ্রদ্ধাটুকু দিয়ে বুঝিয়ে দিল সামান্য এইটুকু একটা আবদার তার কাছে কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ, কতটা আবেগময়। লজ্জাপতি গাছ ছুঁয়ে দিলে পাতার গুটিয়ে যাওয়ার মতো শ্রাবণের এমন ভয়ানক আবদার শুনে ধারাও যেন গুছিয়ে এলো, সর্বাঙ্গ অন্যরকম ভালো লাগায় ভরে উঠল সে। একবার ভাবলো না করবে, রাজি হবে না, তবে চোখ তুলে তাকে অধীর মায়াভরা চোখ নিয়ে অপেক্ষারত পুরুষটির দিকে দেখতেই সমস্ত প্রতিবন্ধকতা ভুলে গিয়ে ধারা ঠোঁট ভিজিয়ে নিজেকে প্রস্তুত করলো এই তিমিরান্তিক রাতে পাশে যদি নিজের প্রিয় পুরুষকে নিয়ে কেমন গান গাইতে হয় জানা নেই ধারার। তবুও অনেকক্ষণ ভাবলো, সময় দিল শ্রাবণ। অনিমেষ তাকে রইল ধারার লাল হয়ে থাকা মুখটার দিকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ধারা বড় করে শ্বাস নিল। অনেক ভেবে চিনতে একটা গান পছন্দ করে গাইতে শুরু করলো মিহি কণ্ঠে। দুটি মনার নিদুজনার
রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, তুচি মনার নেই দুজনার। পুরোনো দিনের বাংলা গান যে কতটা আবেগ রয়েছে তা আজকালকার জেনারেশন একটু চেষ্টা করলে উপলব্ধি করতে পারবে, টের পাবে আগের গানের মাধ্যমে কত ধরনের আবেগ প্রকাশ পায়। প্রত্যেকটা গানে রয়েছে অনন্য অর্থ। ধারার গাওয়া গানটা বেশ সুন্দর ছিল, শ্রাবণ মুগ্ধ হলো। সবচেয়ে বেশি মুগ্ধ হলো গানের কথাগুলোতে। ইস, কোথায় যে হারিয়ে গেল গানগুলো সব আজকাল। আর ইউটিউবে সার্চ দিয়েও জোর করে না দেখলে সামনেই আসে না। গুটি কয়েক মানুষ ছাড়া কেউ শোনে না। শ্রাবণ অজান্তে চোখ বন্ধ করে ধারার গান শুনছিল। সুরেলা কণ্ঠটা থেমে যেতে সেও চোখ খুলে ধারার দিকে দৃষ্টি ফেলে দেখলো মেয়েটা কেমন থমথমে মুখ করে তাকিয়ে রয়েছে ভ্রু উঁচিয়ে। কি হয়েছে জানতে চাইল শ্রাবণ। ধারা যেন হকচকিয়ে গেল। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত যে গান গেয়ে তার সমস্ত হৃদয় ঠেলে দিয়েছিল সে আবেশে ডুবেছিল, এখন আবার বাস্তবের ভার তাকে চেপে ধরেছে। চোখ কাঁপলো সামান্য, কিন্তু চোখের ভাষা গোপন করলো না। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল অসংখ্য দ্বিধা, ক্লান্তি, তবু একটা গভীর ভালোবাসার আভাস। ধারার মন খারাপ প্রসঙ্গে কিছু বলল না, তবে হাতে থাকা দুটো কাজু বাদাম এবার শ্রাবণের দিকে বাড়ি দিয়ে বলল, আমি আপনার আবদার রেখেছি, এবার আপনি রাখুন। বাদাম দুটো খেয়ে নিন। আমি মোটেই দুর্বল নই। আপনি ফু দিয়ে চেক করুন। যদি সত্যি সত্যি উড়ে গিয়েছি তবে তবে কিন্তু খুব খারাপ হবে। শ্রাবণ কিছুক্ষণ নিশ্চুপ থাকলো, তারপর ধীরে ধীরে এক পলক হাসি ফুটলো ওর ঠোঁটে। ও এগিয়ে এসে খুব আলতো করে ধারা হাতটা ধরলো, একটুখানি ঝুঁকে এসে ফিসফিস করে বলল, যথাজ্ঞা মিসেস শেখ, আপনার কথা অমান্য করলে তো বিরাট পাপ হবে। তবে বলতেই হয়, শেখ বাড়ির বউয়ের তেজ ধীরে ধীরে জন্ম নিচ্ছে। বাহ, অধিকার বোধ। আই লাইক ইট। বলে ধারা হাত থেকে বাদাম দুটো তুলে খেয়ে নিল শ্রাবণ। ধারা কোনো মতে এলোমেলো দৃষ্টি ফেললো। ধারার বুকটা আবারও কেঁপে উঠলো। এত সহজে এই মানুষটা কেন তার ভিতরে ভেঙে চুরে দেয়? তার স্বর কেঁপে উঠল। আপনি বারবার এমন কেন বলেন? আমি তো শুধু আপনার স্ত্রী, এতটুকুই। শ্রাবণ এবার চোখ গাঢ় করে তাকালো ধারার দিকে, কণ্ঠের গভীরতায় যেন ঝড় বইল। না, তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার শান্তি, তুমি আমার শক্তি, তুমি আমার বেঁচে থাকার কারণ। আমি হয়তো সবকিছু থেকে বিচ্ছিন্ন হতে পারি, কিন্তু তোমার থেকে কখনো না। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। ধারা একেবারে দমে গেল। বুকের ভেতর তোলপাড় করা আবেগ আর চোখের পানি গড়িয়ে পড়ার ইঙ্গিত, কিন্তু তবুও জেদ ধরে কান্না আটকালো সে। মাথা ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। তারারাও যেন এ রাতে আরো উজ্জ্বল সাক্ষী হয়ে উঠল। এই দুজন মানুষকে সাক্ষী রাখতে শ্রাবণ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর হঠাৎ ফিসফিস করে বলল, এমন করে আর দূরে সরে যেও না ধারা। আমি শপথ করছি, তোমার জীবনে আর কোনো ঝড় আসতে দেব না। ধারা এবার চোখ বন্ধ করলো, ঠোঁট নেড়ে উঠল নিঃশব্দে। মনে হলো বলতে চাইছে, আমি বিশ্বাস করি, কিন্তু কোনো শব্দ বের হলো না। কেবল সেই নিশ্চুপ সম্মতি শ্রাবণকে উজ্জ্বল করে তুললো ভেতর থেকে। ধারা যখন ভাবলো মুহূর্তটা বোধহয় এভাবেই কেচে যাবে, তখনই শ্রাবণ আবারও ডেকে উঠল। ম্যাডাম। অসহায় মুখে তাকালো ধারা। লোকটা কি তাকে মেরে ফেলার কৌশল করছে? বারবার ভিন্ন ভিন্ন কাঁপিয়ে তোলা সম্বোধনে কেন ডাকছে তাকে? মানুষটা কি বোঝে না এসব সহ্য করার ক্ষমতা নেই ধারার? অতিরিক্ত সুখ অনেক সময় অসহ্যকর হয়ে পড়ে মানুষের, কিন্তু কি আর করার? শ্রাবণ শেখ ডেকেছে যে ধারাকে, তো তার ঐতিহাসিক ভঙ্গিতে সাড়া দিতেই হবে। শ্রাবণ এবার বড় করে একটা শ্বাস নিয়ে কঞ্চে একটা মায়া মিশিয়ে বলতে শুরু করলাম, বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় ভোনা একটি রঙিন চাদর, সে চাদরের ভাঁজে ভাঁজে নিঃশ্বাসেরই ছোঁয়া, আছে ভালোবাসা আর আদর। খুবই সাবলীল ভাবে কথাগুলো বলে ধারার দিকে তাকালো শ্রাবণ। বিস্ময় বিভূত মেয়েটার কপালে 2 আঙুল দিয়ে চোক্কা দিয়ে জিজ্ঞেস করল,
গানটা কি পারো তুমি? খানিক অবাক হলো ধারা, চোখ পিটপিট করে শুধলো, ফিক করে হাসলো শ্রাবণ। এটা বুঝি গান ছিল? গানই তো। তবে আপনি গেয়ে শোনালেন না কেন? ধারার অভিমানী কণ্ঠে বলা কথাটা আবারও নিঃশব্দে হাসলো শ্রাবণ, ঠোঁট কামড়ে বলল, আমি গাইতে পারি না, কথাগুলো ভালো লাগে তাই কবিতার মতো বললাম। তুমি গানটা শিখে নিও, তোমার কণ্ঠে শুনতে চাই। ধারা রাজি হলো, হাসি মুখে মাথা দুলিয়ে কিছু একটা মনে পড়তেই উচ্ছ্বাসিত হলো। শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি কাল অফিসে যাবেন? শ্রাবণ মাথা নাড়লো, সে যাবে। ধারা থুতনিতে আঙুল বুলিয়ে কিছু একটা চিন্তা করলো। পরশু তো শুক্রবার, ফ্রি থাকলে আমায় একটু ঘুরতে নিয়ে যাবেন। মেঘ না যেতে বৃষ্টি, এই বিষয়টার মতো ধারার কথাটাও হয়ে গেল, কারণ শ্রাবণ নিজেই এই কথাটা বলতে চাইছিল ধারাকে। মিসেস শেখের নিজের এমন আবদার করাতে আরেকটু ভালো লাগলো শ্রাবণের। সে এবার ধারার হাত ধরে বলল, কাল যেতে চাও? অফিস যাবো না তাহলে? আটকে উঠলো ধারা। এই লোক পাগল নাকি? অফিস ফাঁকি দিয়ে ঘুরতে যেতে চাইছে। তাই দুহাত নেড়ে বলল, না না, কাল যাব না, আপনার অফিস আছে, পরশু নিয়ে যাবেন। শ্রাবণ ঠোঁট চেপে বোঝার ভঙ্গিতে মাথা নাড়লো। এরপর ধারার হাত ধরে নিজের কাছে টেনে আনলো। যন্ত্রের মতো এগিয়ে আসলো ধারা। এবার পেছন থেকে শ্রাবণ জড়িয়ে ধরলো আলতো করে, ঘাড়ে থুতনি ঠেকে আদুরে ভঙ্গিতে জানতে চাইলো, কোথায় ঘুরতে যাবে বলো? মন খারাপ হলো ধারার, মিনমিন করে বলল, আমি তো এখানকার কিচ্ছু চিনি না, একটা সুন্দর জায়গাতে নিয়ে যাবেন যেখানে সেই বেলি ফুল আছে, ফুচকা আছে। শ্রাবণ মানলো, মাথা নেড়ে কঠোর মুখভঙ্গি করে বলে উঠল, ঠিক আছে ম্যাডাম, তেমনটাই হবে। তবে পরশু আমি ঘুরতে নিয়ে যাওয়ার সাথে সাথে তুমি আরেকটা, না না, আরো দুটো জায়গায় নিয়ে যাব। ধারা উদ্গ্রীব হলো। কোথায়? শ্রাবণ ধারার নাকটা আদুরে ভঙ্গিতে টেনে দিয়ে বলল, সেটা তো সারপ্রাইজ, বলা যাবে না। ধারার ভালো লাগলো, অন্যরকম ভালো লাগলো। সারপ্রাইজ জিনিসটার মাঝে একটা জাদু আছে, যা যে কোনো মানুষের খুশি আনতে পারে। পরবর্তীতে এসে সারপ্রাইজটা ছোট কোনো গিফট হলেও আনন্দ তেমনই থাকে। তাই ধারাও খুব খুশি হলো। এক মুহূর্তের জন্য একটু আগের কষ্ট ভুলে গিয়ে আনন্দে বিমোহিত হয়ে বড় করে শ্বাস ছাড়লো। তবে ভুললো না কণিকার কথা, শুধু বিড়বিড় করে বলল, যেখানেই আছিস ভালো থাকিস বোন। মহান সৃষ্টিকর্তায় মানুষের ভাগ্য নির্ধারণ করে। কথায় আছে না, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। মাঝে মধ্যে এই কথার কোনো যুক্তি মানুষরা খুঁজে না পেলেও অধিকাংশ সময় তাই ফলে যায়। হয়তো সাদিক কণিকার ক্ষেত্রেও তাই হয়েছে। সাদিক আগে থেকেই কণিকাকে পছন্দ করত, তাকে বউ হিসেবে পেয়ে সে মোটেই কষ্ট পায়নি। সে মেয়েটাকে পেতে চেয়েছিল, তবে দুঃখের কথা হলো এতটা বাজেভাবে পেতে চায়নি। সেদিন গ্রাম থেকে বের করে দেওয়ার পর কণিকা আত্মহত্যা করার চেষ্টা করেছিল। একমাত্র সাদিকই জানে সে কতটা কষ্ট করে মেয়েটাকে সামলিয়েছে। পাগলের মতো কান্নাকাটি করেছিল মেয়েটা। অনুমতি না থাকায় বেচারা সাদিক পারেনি বুকে আগলে নিতে, আদুরে মুখটা আদর করে বলতে। তুমি কষ্ট পেও না, আমি তো আছি। সাদিকের এক বাল্যকালের বন্ধু ছিল নাম আতিক। সে গত বছর নদীতে গোসল করতে গিয়ে মারা গিয়েছিল। তার বিধবা মা পাশের গ্রামে একটা বাড়িতে একা বসবাস করত। একমাত্র ছেলে মারা যাওয়ায় মহিলা ছিলেন একদম নিঃস্ব। সাদিক বিসমিল্লাহ বলে সেই আতিকের বাড়িতেই পা রাখছিল। একটু আশ্রয়ের আশায় আতিকের মাকে সব বুঝিয়ে বলেছিল কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারে, পরে ব্যবস্থা হলে কয়েক মাসের মধ্যেই তারা চলে যাবে। আতিকের মা একটু দ্বিধাবোধ বা বিরক্তবোধ হননি, বরং কণিকাকে আদর করে ঘরে উঠিয়েছিলেন। সাদিককে আশ্বাস দিয়ে বলেছিলেন, যতদিন ইচ্ছা তোরা এখানে থাকিস, আমার এই জীবনে আর কিছু নাই রে। তোদের আশাতে খুশি হইছি, আবারও এক ছেলে পাইলাম, সাথে বৌমাও। কণিকায় স্তব্ধ হয়েছিল। সাদিক যা যা করতে বলেছে তাই রোবটের মতো করেছে। সাদিকে খুব খারাপ লাগছিল এই ভেবে যে সে কণিকাকে হাসি খুশি ভাবে পেল না। তবে ওই দিন রাতে যখন সাদিক আর কণিকাকে এক ঘরে থাকতে দেওয়া হলো, সেদিনই যা হবার হলো। সাদিক ভেবেছিল মেয়েটা তাকে অবহেলা করবে, তাই সে মেঝেতে পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়েছিল। কণিকাকে বিছানায় শুয়ে দিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখেছিল তার চড়া বুকে বিড়ালের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে কণিকা। চোখের নিচে পানির দাগ স্পষ্ট এখনো। নিজের পরনের
শার্টটা বুকের কাছে ভেজা দেখে সাদিক বুঝলো মেয়েটা সারা রাত তার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। অবাক হলো সে, কষ্ট পাওয়ার সাথে সাথে অন্যরকম ভালো লাগা অনুভব করলো। বুঝতে পারলো মেয়েটা তার কাছে আশ্রয় নিয়েছে, বুঝেছে সাদিক ছাড়া আর কেউ নেই তার। সেই অভিশপ্ত মুহূর্তটাতে ভীষণ বিতৃষ্ণা নিয়ে কবুল বললেও সেই সকালে সাদিক কণিকাকে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে মন থেকে বলেছিল, আর কণিকার মুখশ্রীর দিকে তাকিয়ে বিমুগ্ধ হয়ে উচ্চারণ করলো আলহামদুলিল্লাহ। তাই সব মিলিয়ে শ্রাবণের কথাই সত্য হলো। সাদিক কণিকার সাথে সেই বাড়িতে ভালো করেই থাকছিল। কণিকার মধ্যে কয়েকদিন বেশ সংকোচ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সাদিককে এবার অন্য চোখে দেখা শুরু করলো। পরিবর্তন হলো ডাক, পরিবর্তন হলো কথা বলার ভঙ্গি। সাদিকও এদিক সেদিক কাজ করে চাকরি জোগাড় করার চেষ্টা করতে থাকলো। আপাতত খামারে কাজ করছে সে। কি আশ্চর্যের ব্যাপার এই যে এই কয়েকদিনেও কেউ কণিকার খোঁজ নিতে আসেনি। কণিকার বাবা মাও খোঁজ নেয়নি মেয়েটাকে। কণিকাও এখন ভাবে কোনো বাবা মা কেন বাবা তাকে খুঁজছে না? তারা কি কণিকাকে মৃত ভেবে ভুলে গেল? এসব ভাবলে বুক ফেটে কান্না আসে কণিকার, কিন্তু কাঁদে না। আর কাঁদলে তো হবে না, তাকে শক্ত থাকতে হবে। রাতটা কোনো মতে কাটিয়ে সকাল সকাল গোসল করে তৈরি হয়ে নিল শ্রাবণ। জিহান এবং মনিরার বিষয়টা নিয়েও সে খুব চিন্তিত। মনিরাও উধাও, এদিকে এখন জিহানকেও খুঁজে পাওয়া যায় না। তবে তো কিছুই হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছিল শ্রাবণ, তখনই বারান্দা থেকে স্নিগ্ধ ফুলটা ঘরে ঢুকলো। সহসা মিষ্টি একটা গন্ধ পেল শ্রাবণ। চোখ বুজে বুক ভরে নিঃশ্বাস টেনে নিল সুবাসটা। ধারা বারান্দা থেকে এসে বিছানায় বসে বসে শ্রাবণী রেডি হওয়া দেখছে। শ্রাবণ আয়না দিয়ে ধারাকে এক পলক দেখে নিয়ে মিষ্টি হেসে জানতে চাইলো, কি দেখছো? হা করে তাকিয়েছিল ধারা। শ্রাবণের কথা সম্বিত ফিরে পেয়ে মাথা ঝাঁকিয়ে বলল, না না, তেমন কিছু না। দুষ্টু হাসলো শ্রাবণ। তাহলে কেমন কিছু? ধারা এবার আমতামতা করতে শুরু করলো। সত্যি কথাটা কি বলা যায়? কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ চালালো ধারা। এলোমেলো দৃষ্টি ফেলে ভীষণ রকম লজ্জা পেয়েই বলেই বসলো, আপনাকে সাদা শার্টে দারুণ মানায়, খুব পছন্দ আমার। প্রশংসা পেয়ে খুশি হলো না শ্রাবণ, কি জানো একটা কমতি হলো। তাই সুকুচকে আসল কথা জানার জন্য জিজ্ঞেস করে বসলো, সাদা শার্ট পছন্দ নাকি সাদা শার্টে আমায় পছন্দ? দাঁড়া মিথ্যে বলে না, শ্রাবণকে তো বলবেই না। আবার মিথ্যে বললে যদি রেগে যায়, তাই ঠোঁট চেপে মাথা নিচু করে আঙুলে ওড়না দিয়ে খুঁট পাকিয়ে মিনমিন করে বলল, সাদা শার্টে আপনাকে পছন্দ। খুশি হলো শ্রাবণ, মনে মনে বিজয়ের হাসি হাসল। তবে বাইরে থেকে কঠোর মনোভাব বজায় রেখে বড় বড় করে দীর্ঘশ্বাস পেল। হতাশ হয়ে বলে উঠল, তবুও ভালোবাসি বলবে না? তোমার মুখ থেকে এই কথা শোনার জন্য আমায় তপস্যা করতে হবে মনে হয়। অবাক হলো ধারা, সোজা হয়ে বসে বিস্ময় নিয়ে বলে উঠল, বলিনি মানে? বলেছিলাম তো। তৎক্ষণাৎ মাথা নেড়ে প্রতিবাদ করলো শ্রাবণ। আয়নায় তাকে নিজের চুল ঠিক করে চাই পড়তে পড়তে বলল, কখন, কবে? ধারা জেদ ধরে বলল, আপনার মনে নেই? আমি তো বলেছি, ওই যে সেদিন যে আপনাকে জড়িয়ে। বলতে বলতেই থেমে গেল ধারা। হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো, বড় চোখ করে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণের ঠোঁটে দুষ্টু হাসি দেখে যা বোঝার বুঝে নিল, তাই মিনমিনে বলে উঠল, আমি বলেছি আপনার মনে নেই। শ্রাবণ চোঁচ কামড়ে কাঁধ উঁচিয়ে বলল, কে জানি, আমার দেখতেও মনে নেই। ধারা মনে মনে মুখ ভাঙালো। ইস, মিথ্যে কথা বলার জায়গা পায় না। ঠিকই মনে আছে নিজেরও, অথচ নাটক করছে। ধারা মনে মনে পণ করলো, আমিও এসব কখনো স্বীকার করব না। তবে শ্রাবণের দুষ্টু হাসিতে ধারাকে তেতে উঠে বলল, গত রাতে কতবার বললাম বাদাম দুটো খেয়ে নিন, কথা তো শুনছিলেন না। দেখেছেন আপনার কেমন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এই জন্যেই গরিবের কথা বাসি হলেও ফলে। বলে মুখ ভাঙালো ধারা। তা দেখে ফিক করে হাসলো শ্রাবণ। তার সাথে মেয়েটাকে ফ্রি হতে দেখে খুশি হলো। তাই তো ধীরে ধীরে আর পাঁচটা দম্পতির মতো তারাও খুনসুটি করছে। বুক ভরে গেল শ্রাবণের। কিছু একটা ভেবে হাত নিশ্চল রেখে কঠোর মুক্তি বজায় রেখে আদর ছুড়ল। আমার টাইটা একটু বেঁধে দেবে? ধারা বিস্ফোরিত চোখে তাকালো শ্রাবণের দিকে, চোখ পিটপিট করে তাকিয়ে বলল, আমি? আয়নার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি হালকা ঘাড় কাত করে চড়া হাসি দিয়ে বলল, হ্যাঁ, তুমি ছাড়া আর কে?
নিশ্চয়ই পাশের বাসার আন্টি আসবে না। স্ত্রী হয়ে যদি স্বামীর টাইটুকু নাবাতে জানো তবে তো মহালজ্জার ব্যাপার। দাঁড়া একদম কিংকর্তব্য বিমুঠ হয়ে গেল। পাশের বাসার আন্টির কথা শুনে অসহায় মুখ করে তাকালো। তার সত্যিই খুব মায়া হয়। লোকটা কোনো কারণ ছাড়ে আন্টিকে ডেকে আনে। সে এবার ভাবুক হয়ে বলল, কিন্তু আমি তো জানিই না কিভাবে বাঁধে এগুলো। শ্রাবণ এবার আয়না থেকে সরে সামনে ফিরে তাকালো, গম্ভীর চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর মুচকি এসে এগিয়ে গেল ধারার দিকে, দুহাত ভাঁজ করে তার সামনে দাঁড়িয়ে নরম স্বরে নরম গলায় বলল, জানো না? তাহলে শিখিয়ে নাও, আমি শিখিয়ে দিচ্ছি, এসো। বলে হাতটা টেনে আনলো ধারার। বুকটা ধক করে উঠলো, মুখের সব রং গাঢ় লাল হয়ে গেল। কি করবে কি বুঝলো না, তবুও কেমনে যেন মোহবিষ্ট হয়ে এগিয়ে এলো। আঙুলগুলো কাঁপছিল, তবুও শ্রাবণের টাইটা হাতে নিল সে। শ্রাবণ খুব মনোযোগ দিয়ে ওর প্রতিটি চলন দেখছিল। যতবার ধারা ভুল করলো ততবার সে দু হাত দিয়ে আলতো করে ওর হাতের উপর নিজের হাত রেখে ধুরি দিল। না, এইভাবে না, এই ফাঁক দিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন এইভাবে ঘুরিয়ে। দাঁড়া শ্বাস নিতে পর্যন্ত ভুলে যাচ্ছিল। বুকের ভেতর ধুকপুক শব্দটা মনে হচ্ছিল শ্রাবণও শুনতে পাচ্ছে। এত কষ্ট করে কেউ পাথরও ভাঙে না। একসময় টাই বাধা শেষ হলো। ধারা তাড়াতাড়ি হাত ছেড়ে পিছিয়ে গেল, যেন ধরা খেয়ে গেছে। শ্রাবণ আয়নায় তাকিয়ে তাকিয়ে হাসি চেপে বলল, মন্দ হয়নি, তবে আর একটু প্র্যাকটিস করলে বেশ হয়ে যাবে। দাঁড়া মুখ নামিয়ে গুনগুন করে বলল, আমি তো পারি না, তাই করতে চাইনি, আপনিই তো জোর করলেন। শ্রাবণ এবার সরাসরি ওর দিকে ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে এসে ওর চোখের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, সব শিখবে ধারা, শিখতে হবে তো, কারণ আমি চাই তুমি শুধু আমার জন্যই সব শিখো। দাঁড়া চোখ বন্ধ করে ফেললো এত কাছাকাছি এই মানুষটাকে পেয়ে। আর তার কোনো ভাষাই রইল না, কেবল নিঃশ্বাসের শব্দই যেন ঘর ভরিয়ে তুলো। শ্রাবণ এবার মিষ্টি হেসে সুটকেস হাতে নিয়ে বেরোতে চাইলে হুট করে টান অনুভব করলো। ফিরে চাইতেই দেখে ধারা তার শার্টের হাতার কোনা একটুখানি টেনে ধরেছে। শ্রাবণ ফিরে জিজ্ঞেস করলো, কি? ধারা ভীষণ লজ্জা পাচ্ছে, তবে কিছু করার নেই, তার বদ অভ্যাস হয়ে গেছে। খুব কম সময় লোভী হয়েছে বোধ হয়, তাই খুব আমতা আমতা করে বলে উঠল। আপনি বোধহয় কিছু ভুলে যাচ্ছেন। শ্রাবণ ফ্রু কুচকে ভাবলো কিছু ফেলে যাচ্ছে কি না, দেখলো না, সবকিছুই তো ঠিকঠাকই রয়েছে। তাই বিভ্রান্তিকর দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে বুঝালো সে কিছু ভুলে যায়নি মনে হয়। অথচ ধারা ছোট উল্টে রইল। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ বুঝতে পারলো সে কি গুরুত্বপূর্ণ কাজটা করতেই ভুলে গেছে। মনে পড়তে সিট বলল শ্রাবণ। নিজের উপর প্রতি বিরক্ত হলো সে। সুটকেসটা আবারও রেখে এগিয়ে এসে দাঁড়ালো ধারার মুখোমুখি। মাথা নিচু করে থাকা ধারার দিকে তাকে মুচকি এসে থুতনি ধরে তুললো। লাজে রাঙা মুখটায় সময় নিয়ে চুমু খেলো কপালে। প্রতিদিন অফিস যাওয়ার আগে এই কাজটা করা খুবই জরুরি, নইলে সারাদিন কারোরই ভালো কাজে না। কপালে উষ্ণ ঠোঁটের জোড়ার স্পর্শে কেমন যেন আবেশে ডুবলো ধারা। চোখ বুজে হাসিল বড় করে। সহসায় পেল মন পাগল করা একটা সুবাসের। বুঝতে পারলো শ্রাবণ শেখের পারফিউমের সাথে নিজের গায়ের গন্ধটা মিলেমিশে একাকার হয়ে নেশালো গন্ধটা সৃষ্টি করেছে। নিজেকে সুখী মনে হলো ধারার। আজ খুব করে বলতে ইচ্ছে করলো, হ্যাঁ, আমি সুখী, ভীষণ সুখী।